হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং সবাইকে। চলো, আজকে আমাদের টপিক হচ্ছে সেল ডিভিশন। আজকে আমরা এই পার্টটা দেখব, এটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে ম্যাক্সিমামটা দেখব, কারণ এটা অ্যানিমেশন দেখলে অনেক বেশি ইজি হয় বোঝা। ঠিক আছে, উপরে এটা ভুল করে এক্সামের নামে এনএম জেনেম জাস্ট এজটা এটা চলে এসেছে, যাই হোক ওটার উপর নজর দিও না। ওকে, সেল ডিভিশন যে পার্টটা আমরা দেখব, এটা একটু অ্যানিমেশনে দেখলে আমাদের সুবিধা হয়। তো তাই জন্য আজকে যেটা দেখবো আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখব। এই যে আমরা সেল ডিভিশন যখন দেখি, সবার ফার্স্টে আমাদের জানতে হয় সেল সাইকেল। সেল সাইকেল জিনিসটা কি? কোষ যখন জন্মায়, কোষ জন্মায় কখন? কোষ এই পয়েন্টে জন্মায়, যেখানটা আমি পয়েন্ট করব সেই পয়েন্টে কোষটা জন্মায়। এই পয়েন্ট, এখান থেকে সাইকেলটা শুরু করছি, দেন এখানে। যেমন আমাদের লাইফ সাইকেল শুরু হয়েছে কবে? আমরা মায়ের পেটে এসেছি, মায়ের পেটের থেকে বাইরে বেরিয়েছি, বাইরে বেরোবার পর বড় হয়েছি, হ্যাঁ, তারপরে আমাদের অ্যাডোলিসেন্স পিরিয়ড এসছে, তারপরে আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, তারপরে আমরা বার্ধক্যতে যাব, বার্ধক্যতে যাওয়ার পর এক সময় গিয়ে আমাদের মৃত্যু ঘটবে। কিন্তু এই যাত্রা পথে আমরা একটা অন্য অপত্য সৃষ্টি করে দিয়ে যাব, তাই তো? এই যাত্রা পথে যখন প্রাপ্তবয়স্ক থাকবো তখন আমরা একটা আলাদা অপত্য তৈরি করব, যে আমার জেনারেশনকে নিয়ে যাবে, তারও একটা লাইফ সাইকেল থাকবে। কোষেরও সেম। কোষ এই পয়েন্টে নতুন কোষ উৎপন্ন হয়, তারপরে তার জি1 ফেজ বা গ্রোথ, প্রথম গ্রোথ দশা বা ফার্স্ট গ্রোথ ফেজ আমরা দেখতে পাই। জি1 ফেজ মানে, জি1 ফেজ মানে ফার্স্ট গ্রোথ ফার্স্ট গ্রোথ ফেজ। এই ফার্স্ট গ্রোথ ফেজে কি হয়? প্রথম বৃদ্ধি দশায়, এই দশায় মানে জি1 দশায় আমরা দেখতে পাবো কি, যে প্রোটিন সিনথেসিস হয়। প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সিনথেসিস, প্রোটিন সংশ্লেষণ সেটি ঘটে। ঠিক আছে, প্রোটিন সংশ্লেষণ ঘটে। ঠিক আছে, প্রোটিন সিনথেসিস হয়। তো জি1 ফেজে কি দেখতে পাবো আমরা? প্রোটিন সিনথেসিস আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই দশায় আরএনএও সিনথেসিস হয়, আরএনএ সংশ্লেষণও ঘটে, কিন্তু ডিএনএ সংশ্লেষণ ঘটে না। ঠিক আছে, ডিএনএ সংশ্লেষণ ঘটে না। তো প্রোটিন সিনথেসিস ঘটে, দেন তোমার আরএনএ সিনথেসিস ঘটে, বাট ডিএনএ সিনথেসিস সেটা ঘটে না। এবং এটা হচ্ছে এই সেল সাইকেল যেটাকে বলছি আমরা কোষ চক্র, এই কোষ চক্রের সব থেকে দীর্ঘতম দশা, লংগেস্ট ফেজ অফ সেল সাইকেল। এটা লংগেস্ট ফেজ, সব থেকে দীর্ঘতম দশা এই সেল সাইকেলে। ঠিক আছে, এই সেল সাইকেলের সব থেকে দীর্ঘতম দশা, লংগেস্ট লংগেস্ট সেল সাইকেল এটা। ঠিক আছে, এটা হচ্ছে জি1 ফেজ। এরপরে আসে এস ফেজ। এস ফেজ মানে, এস ফেজ মানে কি? এস ফেজ মানে হচ্ছে তোমার সিনথেসিস ফেজ। এস ফেজ মানে সিনথেসিস ফেজ আর সংশ্লেষণ দশা। এই সংশ্লেষণ দশায় কি হয়? এই সংশ্লেষণ দশায় তোমরা দেখতে পাবে, এই সংশ্লেষণ দশায় তোমরা দেখতে পাবে কি, প্রোটিন সিনথেসিস এই দশায় হয়। এই দশায় আমরা দেখতে পাবো প্রোটিন সিনথেসিস হয়, আরএনএ সিনথেসিস হয়, এমনকি ডিএনএও সিনথেসিস হয়। ওকে, তিনটেই সিনথেসিস হয়। এবং এই তিনটে সিনথেসিস হয়, তাই জন্যই এইখানে আমরা কি দেখতে পাবো, এই দশায় ডিএনএর সংখ্যা থাকে একটা,
এই দশায় এসে যেহেতু ডিএনএ সিনথেসিস হয়, তাই জন্য কি ঘটে, ডিএনএ রেপ্লিকেশন ঘটে। ডিএনএ রেপ্লিকেশন ঘটে, ঠিক আছে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন হলে ডিএনএ সংখ্যা হয়ে যাবে ডিএনএ 2, ডিএনএ সংখ্যা হয়ে যাবে 2। ক্লিয়ার? ডিএনএ সংখ্যা কত হয়ে যাবে, 2। তাহলে ডিএনএ একটা, এখানে ডিএনএ 2 হয়ে যাবে। তো কি আমরা দেখতে পাবো, এস ফেজ, এই এস ফেজে ডিএনএ সংখ্যা বেড়ে যায়। ওকে, তাহলে এই কথা আমরা শর্টে লিখছি। এবার প্রোটিন সিনথেসিস ঘটে, আরএনএও সিনথেসিস ঘটে, ডিএনএও সিনথেসিস ঘটে। ডিএনএ সিনথেসিস ঘটে মানে তাই জন্যই কি ডিএনএ রেপ্লিকেশনও হয়, ডিএনএ রেপ্লিকেশনও ঘটে। ঠিক আছে, তাই জন্য এই দশায় আমরা ডিএনএ এর সংখ্যা দেখতে পাবো, ডিএনএ সংখ্যা একটি, যেটাকে 2C ডিএনএও বলা হয়। ঠিক আছে, এটাকে 2C ডিএনএও বলে। যদি একটা ডিএনএ হয় তখন তাকে 2C ডিএনএ বলে, কারণ এর দুটো স্ট্র্যান্ড। তাই এই দশায় আমরা কি দেখতে পাবো, ডিএনএ হচ্ছে 2, which is 4C ডিএনএ। ওকে, তো এই দশায় আমরা সেটা দেখতে পাই, সিনথেসিস ফেজ। এবার গ্রোথ টু ফেজ, যেটাকে বলা হয় সেকেন্ড বৃদ্ধি দশা, যেটাকে বলা হয় সেকেন্ড বৃদ্ধি দশা। এখানে কি হয়, এখানে প্রোটিন সংশ্লেষিত হয়, আরএনএ সংশ্লেষিত হয়, কিন্তু আবার ডিএনএ সংশ্লেষিত হয় না, এইটার মতো। ঠিক আছে, ডিএনএ সংশ্লেষিত হয় না। তাহলে কি প্রোটিন আরএনএ, প্রোটিন আরএনএ সংশ্লেষিত হয়, ডিএনএ সংশ্লেষিত হয় না। এই গ্রোথ দশা, এই সেকেন্ড গ্রোথ দশায় আমরা এই জিনিস দেখতে পাই। তার ফলে এখানে যদি ডিএনএ সংখ্যা 2 থেকে থাকে, যেহেতু সংশ্লেষিত আর হয় না, দুটোই থাকবে এখানে, এখানেও ডিএনএ সংখ্যা কি হবে, দুটোই থাকবে। সাইকেলটা হ্যাঁ ড্র করতে পারো, ঠিক আছে, রাফলি ড্র করো, মানে এত সুন্দর করে আঁকতে হবে এমন কোনো কথা, তুমি বুঝতে পারলেই হলো। ওকে, এবার তাহলে আমরা দেখছি গ্রোথ টু দশা। এটা একটু কষ্ট করে এই জায়গাটা বুঝে নাও, এরপর থেকে মজা আসবে। গ্রোথ টু ফেজ, সেকেন্ড গ্রোথ ফেজ, দ্বিতীয় বৃদ্ধি দশা। তো দ্বিতীয় বৃদ্ধি দশায় কি হচ্ছে, আবার সেম ওই প্রোটিন সংশ্লেষিত হয়, আরএনএ সংশ্লেষিত হয়, ডিএনএ সংশ্লেষিত হয় না। ঠিক আছে, তার ফলে আমরা এখানে ডিএনএ এর সংখ্যা কি দেখবো, ডিএনএ এর সংখ্যা একই রয়ে যাবে, ডিএনএ এর সংখ্যা থাকবে 2, মানে 4C ডিএনএ। ঠিক আছে, এটা গেল G0, তোমার G2। এরপরে আসে মাইটোটিক ফেজ। এইখানে আবার অনেকগুলো ভাগ রয়েছে, 5খানা ভাগ রয়েছে, এতখানি দেখতে হবে না। মাইটোটিক ফেজ, এই মাইটোটিক ফেজে কি হয়, কোষ বিভাজিত হয়। কি হয়, কোষ বিভাজিত হয়, কোষ বিভাজিত। ওকে, তাহলে আমরা এর পরের স্টেপটা কি দেখবো, মাইটোটিক ফেজে কি হবে, সেল ডিভিশন, কোষ বিভাজন। সেল ডিভিশন বা কোষ বিভাজন হয়। ঠিক আছে, এরপর এরপর যে পয়েন্টটা দেখবো আমরা, এরপরে এমন একটা অবস্থা আসে যে এই সেল ডিভিশন হওয়ার পর এই পয়েন্টটাতে এখানে একটা এমন দশা আসে যেটা এখানে উল্লেখ থাকে না, সেটা হচ্ছে G0 ফেজ।
এই G0 ফেজ দশায় কি হয়, এটাকে বলা হয় রেস্টিং ফেজ। করছি ডিএনএ দুটো, আচ্ছা একটা ডিএনএ এর কটা স্ট্র্যান্ড হয়, দুটো স্ট্র্যান্ড। যখন একটা ডিএনএ লিখছি তাই জন্য আমি 2C ডিএনএ লিখেছি। তারপরে ডিএনএ রেপ্লিকেশন ঘটে এই দশায়। রেপ্লিকেশন ঘটলে কি হবে, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে। তাহলে এখন দুটো ডিএনএ, কটা স্ট্র্যান্ড, দুটো ডিএনএ, তাহলে দুটো দুটো করে 4টে স্ট্র্যান্ড, তাই জন্য 4C। মাথায় রাখো তাহলেই হবে, ঠিক আছে। ওকে, শর্টেস্ট ফেজ হচ্ছে G0 ফেজই হয়ে থাকে। কারোর কারোর ক্ষেত্রে G0 ফেজ পার্মানেন্ট ফেজও হয়ে থাকে। আদারওয়াইজ এই টোটালের মধ্যে যদি দেখা যায় সেল ডিভিশন, মানে G0 ফেজকে যদি এর বাইরে রাখো, এই সেল ডিভিশন হচ্ছে সবথেকে শর্টেস্ট। সেল ডিভিশন সবথেকে শর্টেস্ট। ওকে, আমি সাইডে হচ্ছি, তার আগে আরেকটা জিনিস বলে নি, তারপর আমি সাইডে হচ্ছি। সেটা হচ্ছে G0 ফেজ। এই G0 ফেজকে কি বলা হয়, G0 ফেজকে রেস্টিং ফেজও বলা হয়। কেন? কারণ এই দশায় সেলগুলো কি হয়, রেস্ট করতে যায়। এই দশায় কি হয়, সেলগুলো রেস্ট করতে যায়। কোথায় রেস্ট করতে যায়? এই দশাতে সেল আর ডিভিশন করে না, এতক্ষণ প্রচুর শক্তি ক্ষয় করেছে, এবার কিছুক্ষণ সে রেস্ট করে, না বৃদ্ধি হয়, না কোনো সংশ্লেষণ হয়, কিচ্ছু হয় না। কয়েকটা সেল আছে যারা এই রেস্টিং ফেজ থেকে ফেরে না, এই রেস্টিং ফেজে গিয়ে তারা আর ফেরে না। তাই জন্য এরা একবার জন্মাবার পর আর কোনোদিনও সংখ্যা বৃদ্ধি করে না। যেমন আমাদের নার্ভ সেল, আমাদের জন্মের সময় যতগুলো ছিল আমাদের মৃত্যুর সময় ততগুলোই থাকবে নার্ভ সেল। তারপর আরো কিছু আছে, যেমন যেমন হচ্ছে আমাদের হেপাটিক সেল, আমাদের আরবিসি। আরবিসি সংখ্যা বৃদ্ধি করে না নিজের, যারা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে না সেগুলো। যেমন হেপাটিক সেল, আমাদের লিভার, একটা লিমিটেশন অব্দি বৃদ্ধি পাওয়ার পর তারপরে আর বৃদ্ধি পাবে না, তারপরে তুমি কেটে বাদ দিলে তারপরে গিয়ে বৃদ্ধি পাবে, আদারওয়াইজ পাবে না। তেমন হচ্ছে কার্ডিয়াক সেল, সেম এগুলো সব, ঠিক আছে। তাহলে আমরা কি, পার্মানেন্ট কে কে অবস্থান করে এই দশায়, পার্মানেন্ট কে কে অবস্থান করে? একটা হচ্ছে তো ফার্স্টেই বললাম নার্ভাস সেল বা নার্ভ সেল, নার্ভ সেল। দেন আর কি আছে নার্ভ সেল ছাড়া, এনিওয়ান? কি বললাম এক্ষুনি, আরবিসি, রেড ব্লাড ক্লট সেল বা লোহিত রক্তকণিকা। আর কি আছে, হেপাটিক সেল, যেটা আমাদের লিভারে থাকে, সেই সেলকে কি বলা হয়, হেপাটিক সেল। বাংলাতেও হেপাটিক সেলই বলে, ঠিক আছে, হেপাটিক সেল। আরেকটা হচ্ছে কার্ডিয়াক সেল, এটাকেও বাংলায় কার্ডিয়াক সেলই বলে, যেটা আমাদের হৃৎপিণ্ডে থাকে। ওকে, নোট ডাউন করে নাও এই টোটালটা, এবার নোট ডাউন করে নাও ফার্স্ট, এই টোটালটা এবার নোট।
হচ্ছে ডান। হচ্ছে নেক্সট পার্ট, লেখা হয়ে গেছে সবার। এবার আসছি নেক্সট পার্ট। এবার আসবো আমরা সেল ডিভিশন। এই সেল ডিভিশন 3 প্রকার। সেল ডিভিশন বোঝার আগে মাথায় রাখবে যে কোনো কোষ বিভাজিত হওয়ার আগে দুটো জিনিস ঘটে। কি কি? একবার প্রথমবার যেটা ঘটে সেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। প্রথমে কি হয়? নিউক্লিয়াসের বিভাজন। এই নিউক্লিয়াস বিভাজন হওয়ার পর তারপরে ঘটে সাইটোপ্লাজমীয় বিভাজন। সাইটোপ্লাজমীয় বিভাজন। এই নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। ওকে। আর সাইটোপ্লাজমীয় বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। ওকে, ক্লিয়ার? তাহলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস মাথায় রাখবে। সেল ডিভিশন হতে গেলে এই দুটো জিনিস ঘটতেই হবে। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন, তারপরে সাইটোপ্লাজমীয় বিভাজন। এইবার এদের মধ্যেই অ্যামাইটোসিস বলে যে বিভাগটা, এখানে কি দেখা যায়? এখানে কি দেখা যায়? ফার্স্টেরটা নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস। ওকে, আচ্ছা, অ্যামাইটোসিস কি? অ্যামাইটোসিসে দেখা যায় এই নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোপ্লাজমীয় বিভাজন দুটো একই সাথে ঘটে। একই সাথে কোষটা কি হয়, এরকম চাপ খেয়ে এরকম ভাগ হয়ে আলাদা হয়ে যায়। এটা হচ্ছে কি? অ্যামাইটোসিস। তো অ্যামাইটোসিস কেমন? এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা, এখানে দেখতে পাচ্ছ নিউক্লিয়াসটা এবং কোষটা দুটোই একসাথে এরকম চাপ খেয়ে ছিঁড়ে আলাদা হয়ে বেরিয়ে। তো এটা হচ্ছে কি? অ্যামাইটোসিস কোষ বিভাজন। ক্লিয়ার? অ্যামাইটোসিস কোষ বিভাজনে কি ঘটে তাহলে? এখানে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস একই সঙ্গে ঘটে। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস একই সঙ্গে, ঠিক আছে? এরপরে হচ্ছে মাইটোসিস। মাইটোসিস, মিওসিস, এইগুলো কি? মাইটোসিস এটা আমাদের দেখতে পাওয়া যায় দেহ মধ্যে বিভাজন। দেহকোষ বিভাজন এই মাইটোসিস পদ্ধতিতে হয়ে থাকে। স্যার দেহকোষ বিভাজন মানে? তোমার এখানে ধরো কেটে গেছে, মাংস উঠে গেছে। এবার এইখানে যে মাংসটা যে গজাবে, এখানে যে মাংসটা গজাবে সেটা কোন কোষ থেকে গজাবে? তোমার হাতে যে কোষ আছে তার থেকে। তো তাই জন্য এই যে হাতের কোষ থেকে একটা হাতের কোষই গজাবে, একই রকমের যাতে কোষ গজায় তার জন্য কি দরকার? মাইটোসিস বিভাজন। এই মাইটোসিস বিভাজনে কি হয়? এই মাইটোসিস বিভাজনে আমরা দেখতে পাবো 2n টাইপ অফ ক্রোমোজোম। মানে আমাদের ক্ষেত্রে মোট কটা থাকে? 46টা ক্রোমোজোম, ঠিক আছে? এই 2n টাইপ অফ ক্রোমোজোম থেকে দুটো কোষ তৈরি হবে, তাদেরও 2n টাইপই থাকবে ক্রোমোজোম। একই রকম ক্রোমোজোম যুক্ত দুটো কোষ তৈরি হচ্ছে। এটা হচ্ছে কি? মাইটোসিসে হয়ে থাকে। ঠিক তেমনি এই একইভাবে 46 দিয়ে বোঝালে 46 ক্রোমোজোম যুক্ত কোষ থেকে দুটো কোষ তৈরি হবে, 46 46। ঠিক আছে? এটা হচ্ছে তোমার মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে? এই ধরনের কোষ বিভাজনকে কি বলা হয়? সমবিভাজন। ভেরি গুড, সমবিভাজন বা সোম্যাটিক ডিভিশন। সোম্যাটিক ডিভিশন, ঠিক আছে? এইবার মিওসিস। মিওসিস বিভাজনে কি হয়? মিওসিস বিভাজনে এটা ঘটে যৌন কোষ,
বিভাজন, এই জনন কোষ বিভাজন মিওসিসের জন্য হয়ে থাকে। ঠিক আছে, জনন কোষ বিভাজন মানে আমাদের যে শুক্রাণু থাকে, ডিম্বাণু থাকে, এইগুলো যে ভাঙে সেগুলো হচ্ছে কি জনন কোষ বিভাজন। ঠিক আছে, এগুলো হচ্ছে জনন কোষ বিভাজন, যে সাট করে ভেঙে দুটো আলাদা তৈরি হচ্ছে, কোষ তৈরি হচ্ছে জনন কোষের ক্ষেত্রে। যেমন শুক্রাণু তৈরি হওয়া, ডিম্বাণু তৈরি হওয়া, এগুলো কি জনন কোষ বিভাজন। ঠিক আছে, শুক্রাণু, ডিম্বাণু, এইগুলো তৈরি, এটা। এবার এর ক্ষেত্রে আমরা কিভাবে বিভাজনটা দেখতে পাই? টু টাইপ অফ ধরো ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোম যুক্ত কোষ রয়েছে, সেটা ফার্স্টে বিভাজিত হয়ে এন সংখ্যক দুটো কোষ উৎপন্ন করবে, এন ক্রোমোজোম সংখ্যক দুটো কোষ। আবার এর থেকে আবার পুনরায় দুটো কোষ উৎপন্ন হবে যার ক্রোমোজোম সংখ্যা এন, ঠিক আছে, এটা উৎপন্ন হবে। আমি যদি 46টা ক্রোমোজোম দিয়ে বোঝাই আমাদের মানুষের ক্ষেত্রে, 46টা ক্রোমোজোম যুক্ত কোষ থেকে দুটো কোষ উৎপন্ন হবে, 46 ক্রোমোজোম যুক্ত, এবং সেখান থেকে আবার 23 ক্রোমোজোম যুক্ত দুটো কোষ উৎপন্ন হবে। ওকে, 23 ক্রোমোজোম যুক্ত কোষ থেকে আবার দুটো 23 অন্য, ঠিক আছে, ক্লিয়ার? এই ধরনের বিভাজনকে কি বলা হয়? যার ইকো হচ্ছে বলছো নির্ঘাত, তোমার ইয়ের প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম, আরেকবার রিজয়েন করে নাও, দেখো ঠিক হয়ে যাবে। ওকে, ফার্স্টে কি হয়েছে, ডিক্রিজ করেছে, ফার্স্টে কমেছে, তারপর বিভাজন হচ্ছে, তাই জন্য যেহেতু কমে তাই জন্য এটাকে কি বলা হয়, হ্রাস বিভাজন, হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন। রিডাকশন ডিভিশন, ওকে, ক্লিয়ার? তো এই হচ্ছে সেল ডিভিশনের তিনটে ভাগ। মাইটোসিস একটা স্টেপে ঘটবে। মাইটোসিসের ক্ষেত্রে আমরা যেহেতু এই একটাই স্টেপ দেখতে পাচ্ছি, এই মাইটোসিসের ক্ষেত্রে আমরা একবারই ক্যারিওকাইনেসিস দেখবো, একবারই সাইটোকাইনেসিস দেখবো। ক্যারিওকাইনেসিস হবে, থেকে লিখলাম শর্টে, এবং সাইটোকাইনেসিস, একবার ক্যারিওকাইনেসিস একবার সাইটোকাইনেসিস। কিন্তু মিওসিসের ক্ষেত্রে একবার ক্যারিওকাইনেসিস হবে যেটার নাম হবে ক্যারিওকাইনেসিস 1, তারপরে আবার সাইটোকাইনেসিস হবে যার নাম হবে সাইটোকাইনেসিস 1। এটা গেল ফার্স্ট স্টেপ। তারপরে আবার সেকেন্ড স্টেপ হবে, এটা, এটা হচ্ছে কি আবার ক্যারিওকাইনেসিস 1, ঠিক আছে, দুবার দুবার ওখানে আমরা দেখতে পাবো স্টেপ বাই স্টেপ। এটা তাদের নোট ডাউন করে নাও।
তাহলে চলো এবার আমরা দেখবো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তার আগে অ্যামাইটোসিস কাদের হয়? যত নিম্নগোত্রীয় প্রাণী আছে যেমন ব্যাকটেরিয়া, হ্যাঁ ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এদের ক্ষেত্রে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখে থাকি। আমরা চলে যাই ডাইরেক্ট মাইটোসিস এবং মিওসিসের মাইটোসিসের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে ওইটাই আমি যেটা লিখে দিলাম ওটা এখানে ডিটেলসে লেখা আছে। এই মাইটোসিসের চারটে স্টেপ, পাঁচটা স্টেপ। ক্যারিওকাইনেসিসের আন্ডারে চারটে এন্ড সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস চারটে ভাগে বিভক্ত, কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওকে, এটাকে মনে রাখতে পারবো পরপর। পিএম অ্যাট মাই হোম, পিএম অ্যাট মাই হোম। মাই হোমের কোনো ভ্যালু, PM at my home. P for prophase, M for metaphase, A for anaphase, T for telophase. এটা দিয়ে মাথায় রাখতে পারো। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। PM at my home, প্রধানমন্ত্রী আমাদের ঘরে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রোফেজ দশায় হয়টা কি? প্রোফেজ দশায় এমন কি হয় যার জন্য শেষের দুটো K2 C2 হতো না? আমি কি এক এক দুটোই এক এক নিয়ে দিয়েছি? তাহলে 2 হবে। আচ্ছা এটা 2 হতো, হ্যাঁ 2 হতো। ঠিক আছে, ওকে চলো এইবারে আমরা দেখবো কি প্রোফেজ। প্রোফেজ দশায় কি ঘটছে ভালো করে অ্যানিমেশনটাই লক্ষ্য করো। অ্যানিমেশনটা দেখতে পাবে এই যে এগুলো কি সেন্ট্রোজোম, এগুলো দেখো একটা প্রান্তের দিকে মুভ করছে। এগুলো কি হচ্ছে? অন্য প্রান্তের দিকে ছুটে যাচ্ছে, মানে মেরু, বিভিন্ন মেরুর দিকে ছুটে যাচ্ছে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সেন্ট্রোজোমের মেরুগমন। সেন্ট্রোজোমের সেন্ট্রোজোমের মেরুগমন। সেন্ট্রোজোমটা মেরুর দিকে ছুটে যাচ্ছে, এবং যখন সেন্ট্রোজোম মেরুর দিকে ছুটে যাচ্ছে তখন নিউক্লিয় পর্দাটা দেখো গায়েব হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? নিউক্লিয় পর্দা কি হয়ে যাচ্ছে? গায়েব হয়ে যাচ্ছে। তাহলে কি নিউক্লিয় পর্দার অবলুপ্তি, নিউক্লিয় পর্দার অবলুপ্তি। নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটছে। এবার যখন নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে তারপরে কি হয়? এই ক্রোমোজোম গুলো আমরা ভিজিবল দেখতে পাই, ভিজিবল হয় আমাদের কাছে। তখন আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম গুলো টেট্রাড গঠন করেছে, মানে আমাদের ক্রোমোজোম সবসময় কি হয়? জোড়ায় অবস্থান করে, তাই তো? একটা যার মধ্যে একটা বাবার থেকে আসে আমার ফাদার, আরেকটা আমাদের মা থেকে আসে, সরি, আরেকটা আমাদের মা থেকে, তাই তো? এই তো জোড়ায় জোড়ায় অবস্থান করছে, জোড়ায় জোড়ায়, সেটাকে টেট্রাড গঠন শুরু বলা হয়। ঠিক আছে, তো এই দশায় আমরা টেট্রাড গঠন শুরু দেখতে পাই, টেট্রাড গঠন শুরু, টেট্রাড গঠন শুরু। ঠিক আছে, এই প্রোফেজ দশায় আমরা এটা দেখতে পাই। এরপরে এরপরে আসে মেটাফেজ দশা। এই মেটাফেজ দশায় যে ক্রোমোজোম গুলো নিউক্লিয় পর্দা ছাড়িয়ে বাইরের দিকে বেরোলো, নিউক্লিয় পর্দা ছাড়িয়ে যখন বাইরের দিকে বেরিয়ে এলো, তখন কি দেখা যাচ্ছে? কোষগুলোর এই মধ্য বরাবর, একেবারে মাঝখান বরাবর, যেটাকে বলা হয় নিরক্ষীয় অঞ্চল, যেমন পৃথিবীর উপর দিয়ে নিরক্ষরেখা গেছে একেবারে মিডিল বরাবর, ওরকমই যদি একটা কাল্পনিক রেখা কল্পনা করে নাও, এই ক্রোমোজোম গুলো গিয়ে এই নিরক্ষীয় অঞ্চল বরাবর সজ্জিত হয়। তাহলে কি ক্রোমোজোমের নিরক্ষীয়
অঞ্চল বরাবর সজ্জা। ওকে, নিরক্ষীয় অঞ্চল বরাবর দাঁড়িয়ে পড়ে। তারপরের স্টেপে কি হয়, এই যে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রোজোম, এখান থেকে দেখো এরকম সুতোর মতন কিছু একটা রিলিজ করছে, এগুলোই হচ্ছে বেমতন্তু। আমাদের বলেছি না বেমতন্তু গঠন করে কোষ বিভাজনের সময়। এই সুতো দিয়ে এদেরকে বাঁধবে, এদেরকে আটকাবে, এদেরকে ধরবে। তো এই দশায় কি হচ্ছে, সেন্ট্রোজোম বেমতন্তু গঠন শুরু করে, বেমতন্তু গঠন শুরু করে। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে স্টেপে বেমতন্তু গঠন তো শুরু হলো, বেমতন্তু এদের মধ্যে গিয়ে আটকে গেল, এবার টানা হ্যাচড়া চলবে। এবার এই দিক দিয়ে টানবে, এদিক দিয়ে টানবে। হ্যাঁ, তো এরপরে স্টেপে হবে। আর এইগুলো কি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চল যখন সরাসরি এরকম সজ্জিত হচ্ছে, তখন এগুলোকে সুস্পষ্ট তুমি ক্রোমোজোমকে দেখতে পাবে। তো এই দশায় বাইভ্যালেন্ট ক্রোমোজোম, যেগুলো বাইভ্যালেন্ট মানে জোড়ায় জোড়ায়, বাইভ্যালেন্ট ক্রোমোজোম, ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে, বাইভ্যালেন্ট সুস্পষ্ট হয়, একেবারে স্পষ্ট দেখতে পাবে, সুস্পষ্ট দেখতে। ঠিক আছে, ক্রোমোজোম গুলো যে মাঝখান বরাবর সজ্জিত হচ্ছে পুরো স্পষ্ট দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস কি, এই যে বেমতন্তু গুলো তৈরি হচ্ছে, এগুলোকে কোথায় আটকাবে? এইটা ধরো তোমার ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই ধারগুলোতে এসে বেমতন্তুটা আটকায়, এই সাইডের পার্টে। ঠিক আছে, এই সাইডের পার্ট কোন জায়গায় অবস্থিত? সেন্ট্রোমিয়ার। কোথায় অবস্থিত? সেন্ট্রোমিয়ার। ওকে, এই সেন্ট্রোমিয়ারের এই সাইড গুলো যেগুলো, মানে আমি এখান থেকে ডার্ক করে দিচ্ছি, এই যে ডার্ক করা জায়গাটা, এই যে এদিকে ডার্ক করা জায়গাটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর অঞ্চলে এসে যুক্ত হয়, কাইনেটোকোর। এই কাইনেটোকোর অঞ্চলে এসে কি হয়, এই বেমতন্তুগুলো আটকে যায়। এইবার আটকে যাওয়ার পর আঠালো একটা জিনিস থাকে, যার ফলে আমার লেখা নোট করো তাহলেই হবে, একই ব্যাপার, এগুলো না নোট করলে হবে, লেখা নোট করো তত। এটা গিয়ে কি হবে, এবার টানা হ্যাচড়া শুরু করবে, একে অপরে বিপরীত দিকে টানবে। যখন টানা হ্যাচড়া হবে তখন কি হবে, এখানে কতগুলো ক্রোমোজোম সজ্জিত হয়েছে আমাদের মানুষের ভাবে, মানুষদের কটা ক্রোমোজোম? 46টা। তাহলে 46টা ক্রোমোজোম এখানে সজ্জিত হয়েছে পরপর পরপর, 46টা ক্রোমোজোম এখানে পরপর পরপর সজ্জিত হয়েছে। এর এবার টানা হ্যাচড়া চললে ক্রোমোজোমটা কি হবে, দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। মানে এখানে যে 46টা ক্রোমোজোম ছিল তারা দুটো খণ্ডে বিভক্ত হয়ে এ প্রান্তে চলে আসবে, এ প্রান্তে চলে আসবে। তাহলে বলো দুই প্রান্তে কটা কটা করে ক্রোমোজোম যাবে? এই প্রান্তে কটা যাবে, এই প্রান্তে কটা ক্রোমোজোমের টুকরো যাবে? এই প্রান্তে ক্রোমোজোমের টুকরো কটা যাবে, এই প্রান্তে ক্রোমোজোমের টুকরো কটা যাবে, বলো? তো বোকার মতন উত্তর, সব কটা একজন বাদে সব বোকার মতন উত্তর দিয়েছে, অঙ্কন লায়ক বাদে সবাই ভুল উত্তর দিয়েছে। কি বললাম, 46টা আছে, টুকরো হয়ে গেল দুটো মাঝখান থেকে, তাহলে এইদিকে কটা টুকরো যাবে, এদিকে কটা টুকরো যাবে? 46টাই যাবে। এই দিকেও 46টা যাবে, এই দিকেও 46টা যাবে। বুঝতে পারলে? ক্রোমোজোমটা যদি মাঝখান থেকে, তোমাকে ধরো বলা হয়েছে যে তোমার কাছে 46টা লাঠি আছে, দুজনের মধ্যে, দুটো ছেলের মধ্যে লাঠিটাকে সমান ভাগে ভাগ করে দিতে হবে, এবং তোমাকে দেখতে হবে যাতে এও 46টা লাঠি পায়, ও 46টা লাঠি। তাহলে তুমি কি করবে, লাঠিটাকে মাঝখান থেকে কেটে দু অর্ধেক করে, অর্ধেক লাঠি একে দিয়ে দেবে, অর্ধেক লাঠি একে দিয়ে দেবে, নাকি না? তাই করবে তো? তাহলে এটাকেই আমরা কি বলবো, এটাই হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমের
ক্রোমোজোমের দ্বিখণ্ডন এবং তারপরে ক্রোমোজোমের দ্বিখণ্ডন হওয়ার পর ক্রোমোজোমের মেরুগমন হচ্ছে। ক্রোমোজোমগুলো মেরুর দিকে যাচ্ছে। ক্রোমোজোমের মেরুগমন। ওকে, ক্রোমোজোমের মেরুগমন। ডান? বুঝতে পেরেছো? এরপরের স্টেপ, ক্রোমোজোমগুলোর মেরুগমন হওয়ার পর, তার মানে এখন এখানে কটা ক্রোমোজোম আছে? 46টা। এখানেও 46টা টুকরো আছে। এগুলো আবার, এটা কি হচ্ছে, এক, আমাদের এমনিতে ক্রোমোজোমের বাহু এরকম হয়, এটা আবার কি হচ্ছে, অর্ধেক হয়ে গিয়ে দুই প্রান্তে এইরকম একটা বাহু পড়ে গেছে। তো এইরকম একটা প্রান্তে গেছে আর একটা প্রান্তে এরকম আছে। মাথায় রাখবে এরা আবার বাহু এখান থেকে ডিভিশন হবে, এরা মাঝখান থেকে ডিভিশন হবে এবং আবার পুনরায় এখান থেকে দুটো ক্রোমোজোম তৈরি হয়ে যাবে। এরকম সম্পূর্ণ দুটো ক্রোমোজোম তৈরি হয়ে যাবে, তো চিন্তার কিছু নেই। এই প্রক্রিয়াকে কি বলা হয় মাঝখানে? ডুপ্লিকেশন। এই প্রক্রিয়াকে বলা হয় ডুপ্লিকেশন। ওকে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ডুপ্লিকেশন। হয়েছে? এরকম ভাবে পরে গিয়ে এরকম ভাবে ক্রোমোজোম তৈরি করে নেবে। তাই জন্য ঘাবড়াবার কিছু নেই যে অর্ধেক হয়ে গেল। তো স্যার, অর্ধেক নয়, এটা আবার পুনরায় পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এদের দু দলের কাছেই এখন দুদিকে 46টা ক্রোমোজোম আছে। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি আবার পুনরায় নতুন নিউক্লিয়াস গঠন হচ্ছে। তাহলে দুটি নতুন নিউক্লিয়াস গঠন, দুটি নতুন নিউক্লিয়াস গঠন দেখতে পাবো আমরা। আর কি দেখতে পাবো? নতুন যত অঙ্গাণু আছে আবার পুনরায় নতুন তৈরি হয়। সব অঙ্গাণুর পুনরায় গঠন, নতুন নতুন অঙ্গাণু তৈরি হবে, যাতে দুজনেরই দরকার এখন। ঠিক আছে? আর নতুন নিউক্লিয়াস গঠন, তো নিউক্লিয় পর্দাও তৈরি হয়, নিউক্লিয় পর্দার গঠন হবে নিউক্লিয়াস তৈরি হলে। ঠিক আছে? এগুলো আমরা দেখতে পাবো। সব অঙ্গাণু, যেমন হচ্ছে এখানে নিউক্লিয়াস, গলগি বডি, ইয়ার এর মতন সব অঙ্গাণু নতুন তৈরি হয়। আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, কোষটা মাঝখান থেকে এরকম চেপে যাচ্ছে, এটাকে বলা হয়, প্রাণী কোষের ক্ষেত্রে এরকম চেপে যায়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এখানে একটা প্লেট তৈরি হয়। পরে গিয়ে আমরা দেখি এটা এই দশা থেকেই তৈরি হওয়া শুরু। প্রাণী কোষে কি দেখতে পাওয়া যায়? ক্লিভেজ গঠন। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা হয় কি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে? প্রাণী কোষে ক্লিভেজ গঠন, উদ্ভিদ কোষে হয় সেল প্লেট বা কোষপাত গঠন। এটা কি হয়? শুরু হয়, এই কাজটা শুরু হয়। এই দশায় এই কাজটা শুরু হয়। কি বলছে স্যার? ডুপ্লিকেশনটা রিপিট করুন। ডুপ্লিকেশন কিছুই নয়, এই যে আমি বললাম আগের স্টেপে যে 46টা ক্রোমোজোম ভেঙে এরকম দুটো টুকরো হয়ে একটা একটা বাহুযুক্ত ক্রোমোজোম হয়ে বেরিয়ে গেল। তো মাঝখান থেকে টুকরো হয়ে একটা ক্রোমোজোম যুক্ত বাহু হয়ে বেরিয়ে গেল। এবার তোমার মনে হতেই পারে স্যার এর কাছে তো একটা বাহু আছে, ক্রোমোজোম তাহলে কি করে হবে? ক্রোমোজোমের তো দুটো করে বাহু থাকে। এই একটা বাহুই মাঝখান থেকে এরকম ফিরে গিয়ে, মানে এরকম মাঝখান থেকে এরকম ফিরে গিয়ে দুটো বাহু হয়ে যাবে।
ক্লিয়ার? এটাতে একটা বাহু, এটা মাঝখান থেকে ফেরে গিয়ে দুটো বাহু। ক্লিয়ার? এটা ফেরে গিয়ে এরকম দুটো বাহু হয়ে দুটো আলাদা আলাদা ক্রোমোজোম, সেটাই বলছি। ওকে স্যার, ডিভিশনের শুরুতে বাকি অর্গানেলস গুলো কি হয়? কাজে ব্যস্ত থাকে। যেমন মাইটোকন্ড্রিয়া উৎপাদনে ব্যস্ত থাকবে, তখন প্রচুর পরিমাণে শক্তি লাগবে, যেহেতু শক্তি উৎপাদন করবে। যার যে কাজ, খাবার যোগান দেওয়া, গলগি বডির কাজ খাবার যোগান দেবে। তো যে যার নিজের কাজে ব্যস্ত থাকে, অন্যগুলো নিয়ে অত মাথা ব্যথা নয়। মেন প্রবলেম হচ্ছে তোমার নিউক্লিয়াস আর সেন্ট্রোজোম নিয়ে। ঠিক আছে? এইবার কি হয়, এইরকম ভাবে এই যে ক্লিভেজ গঠনের মাধ্যমে দুটো আলাদা কোষ গঠন হয়ে যাচ্ছে। দেখো, চাপ খেতে 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 দুটো আলাদা কোষ তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? এখান থেকে। আর এটা হচ্ছে সেল প্লেট গঠন। এটা কি দিয়ে তৈরি হয়? পেকটিন। এটা পেকটিন দ্বারা নির্মিত। ঠিক আছে? পেকটিন দিয়ে এটি তৈরি হয়। এইবার ধরো কোনো কারণে এই ক্লিভেজ গঠন হলো না বা সেল প্লেট গঠন হলো না, তখন কি হবে? যদি এইটা বা এইটা না হয়, তাহলে একটা কোষের মধ্যেই একাধিক নিউক্লিয়াস হয়ে যাবে। দশাটা হচ্ছে সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিস দশা যদি না ঘটে, তাহলে একই কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস হয়ে যাবে। ওকে, তখন কি হবে? সেটাকে আমরা বলবো সিনসাইটিয়াম। একই কোষে একাধিক নিউক্লিয়াসকে বলা হয় সিনসাইটিয়াম। ওকে, হ্যাঁ। এবার একজন বলছে প্রাণী কোষে কি ক্লিভেজ, আর উদ্ভিদ কোষে এটা সেল প্লেট বা কোষপাত লিখে দিয়েছে ওখানে। সেল প্লেট বা কোষপাত গঠন হবে। ওকে, প্রোফেজ দশায় নিউক্লিয়াস অবক্ষয় কেন হয়? এর যদি পুরো বর্ণনায় যাও, তাহলে হচ্ছে কিছু এনজাইম এমন তৈরি হয় যে নিউক্লিয় পর্দাটাকে গলিয়ে দেয়। নিউক্লিয় পর্দা গলানো কেন দরকার? না গলালে তো ক্রোমোজোম বাইরে আসবে না। ক্রোমোজোমটাকে তো ওপেন দরকার বিভাজনের জন্য। বুঝতে পারলে? ক্রোমোজোমটাকে ভাঙার জন্য নিউক্লিয় পর্দার অবক্ষয় অবশ্যই দরকার। তাহলে ওর অবক্ষয় না ঘটলে তো ওটা ক্রোমোজোম তো বিভাজিত হবে। ঠিক আছে? আওয়াজ কেটে আসার তো কথা নয়। টেলোফেজ আরেকবার দেখো, তাই তো? এই যে, ঠিক আছে, তোমাদের নোটস এর মধ্যে থাকবে। ওকে, আর যেটা বলার সেটা হচ্ছে পরের দিন আমরা মিওসিসটা দেখবো, এন্ড এটা এন্ড হয়ে যাবে। এন্ড তারপরের দিন পরের দিনই আমরা নেক্সট পার্ট। যারা আজকের পার্টটা দেখোনি বা পরের দিন এই পার্টটা না দেখে ক্লাসে আসবে, তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না পরের দিন যেটা পড়াবো। আজকের ক্লাসটা তার দেখা ম্যান্ডেটারি। আজকের ক্লাস না দেখলে পরের দিনের ক্লাসে এটা পড়াবো কিচ্ছু বুঝতে পারবে না, সব মাথার উপর দিয়ে যাবে। আমি আগের থেকে বলে রাখছি, নেক্সট ক্লাসে এটা হবেই যে অনেকে আসবে নতুন, যারা এসে বলবে স্যার বুঝতে পারছি না। আমি কিন্তু তাদের এন্টারটেইন করতে পারবো না এই ক্লাসে, কারণ এই এক জিনিস ঘুরিয়ে ফিরিয়ে পরের দিন আছে। তো তাই জন্য আমি একটাই কথা বলবো, আজকের ক্লাসটা ভালো করে দেখে নেবে, নাহলে পরের দিন গিয়ে কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে? ওকে, আর যারা আজকের ক্লাস দেখবে পরের দিন গিয়ে সব মাথার ঢুকে যাবে পারফেক্টলি। ওকে, চলো আজকের মতো এখানে এন্ড করছি। টাটা, গুড বাই, বিদায়।